প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি একটা বেশ সিরিয়াস ওয়ার্নিং দিয়েছেন যা কিন্তু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এর সতর্কবার্তার আসল মানেটা কি আর এর প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা পড়তে পারে। এই দেখুন, প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন। তিনি বলছেন বিশ্বের কঠিন পরিস্থিতি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। এই কথাটা শুনলেই কিন্তু আমাদের কোভিড-19 মহামারীর কথা মনে পড়ে যায়, তাই না? তিনি আসলে বোঝাতে চেয়েছেন এবারের সংকটটাও ঠিক তেমনই আনএক্সপেক্টেড, আর আমাদের সেভাবেই তৈরি থাকতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কিসের জন্য প্রস্তুতি নেব? কারণ এবার তো কোনো ভাইরাসের ব্যাপার নয়। তাহলে যদি এটা কোনো হেলথ ক্রাইসিস না হয়, তাহলে বিপদটা ঠিক কী? তো চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই বিপদটা কোনো ভাইরাস নয়, একদমই না। এটা আসলে অর্থনীতি আর জিওপলিটিক্স মানে ভূ রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। প্রধানমন্ত্রীর ওই তুলনাটা নিয়ে যাতে কোনো কনফিউশন তৈরি না হয়, সেজন্য এই দুটো সংকটের মধ্যে পার্থক্যটা বোঝা খুব দরকার। দেখুন, একদিকে ছিল কোভিড-19, সেটার উৎস ছিল স্বাস্থ্য, প্রকৃতিটা ছিল একটা ভাইরাস, আর আমাদের রেসপন্স ছিল লকডাউন। আর এখনকার যে সংকট, সেটার উৎস কিন্তু অর্থনৈতিক। এর প্রকৃতি হলো জিওপলিটিক্স, আর এখানে রেসপন্সটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একদম আলাদা দুটো জিনিস। মানে পরিষ্কার করে বলতে গেলে এবারের বিপদটা কোনো ল্যাব থেকে আসছে না, এটা আসছে সরাসরি মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল টেনশন বা ভূরাজনৈতিক উত্তেজনা থেকে। মানে সোর্সটা হলো একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট। তো চলুন এবার দেখা যাক কিভাবে একটা ছোট্ট আঞ্চলিক সংঘাত, মানে একটা রিজিওনাল কনফ্লিক্ট, ডমিনো এফেক্টের মতো করে পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। দেখুন, মধ্যপ্রাচ্যের এই টেনশনের মধ্যে কিন্তু আমেরিকা, ইসরায়েল, ইরানের মতো বড় বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়েছে। আর এর ফলেই যেটা একটা লোকাল ইস্যু ছিল, সেটা ধীরে ধীরে একটা বড় গ্লোবাল ক্রাইসিসের চেহারা নিচ্ছে। এই পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। এটাকে আপনি বলতে পারেন বিশ্ব অর্থনীতির একটা লাইফলাইন বা প্রধান ধমনী। এটা আসলে একটা খুব সরু জলপথ, যেখান দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল, গ্যাস আর অন্যান্য জিনিসপত্র যাতায়াত করে। বুঝতেই পারছেন, এখানে যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে তার প্রভাব কিন্তু পুরো বিশ্বে পড়বে। আর ভারতের জন্য ব্যাপারটা আরও বেশি চিন্তার। কেন? কারণ এই চারটা দেখলেই বুঝবেন, আমরা যে তেল আমদানি করি তার প্রায় 40% আসে পশ্চিম এশিয়া থেকে। মানে ওই অঞ্চলে কোনো রকম সমস্যা হওয়া মানে সেটা সরাসরি আমাদের দেশের অর্থনীতিতে এসে ধাক্কা দেবে। তো এত সব আন্তর্জাতিক খবরের কচকচানি শুনে মনে হতেই পারে যে এতে আমার আপনার কি। চলুন এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক। কিভাবে এই গ্লোবাল হেডলাইনগুলো সরাসরি আমাদের বাড়ির বাজেটে, আমাদের পকেটে প্রভাব ফেলে সেটা একটু দেখি। ব্যাপারটা আসলে একটা চেইন রিঅ্যাকশনের মতো। দেখুন স্টেপ বাই স্টেপ কি হয়। প্রথমে মধ্যপ্রাচ্যের সংঘাতে সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর ফলে সারা বিশ্বে তেলের দাম বেড়ে যায়। তেলের দাম বাড়লে কি হয়? ট্রান্সপোর্ট খরচ বেড়ে যায়। আর যেই না ট্রান্সপোর্ট খরচ বাড়ল, আমাদের রোজকার জীবনে যা যা জিনিস লাগে সব কিছুর দাম বাড়তে শুরু করে। আর দাম বাড়ে মানে ঠিক কি কি জিনিসের দাম বাড়ে? পেট্রোল আর ডিজেল তো বাড়বেই, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যায়, প্লেনের টিকিটও দামি হয়ে যায়, এমনকি সারের দামও বাড়ে। আর তার ফলে চাল, ডাল, সবজির মতো খাবারের দামও বেড়ে যায়। মানে একেবারে আমাদের খাবারের থালা পর্যন্ত এর আঁচ এসে পৌঁছায়। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার একটু আশার কথাও শোনা যাক। ভালো খবর হলো এই সমস্যাটা কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এর সঙ্গে লড়াই করার জন্য কিছু অ্যাক্টিভ স্টেপসও নেওয়া হচ্ছে। ভারতের কাছে এই মুহূর্তে 5.3 মিলিয়ন মেট্রিক টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল রিজার্ভে রাখা আছে। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আমাদের এমার্জেন্সি স্টক। হঠাৎ করে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে দেশ যাতে একেবারে জ্বালানি সংকটে না পড়ে, তার জন্য এটা একটা বিশাল বড় সেফটি নেট। আর শুধু এটাই নয়, সরকার এখানেই থেমে থাকছে না। এই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভকে আরও বাড়িয়ে 6.5 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি করার প্ল্যান আছে। মানে ভবিষ্যতে যে কোনো বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থনৈতিক প্রস্তুতির পাশাপাশি হিউম্যান ফ্যাক্টরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওইসব কনফ্লিক্ট জোন থেকে, মানে সংঘাতপূর্ণ এলাকা থেকে 3,75,000-এরও বেশি ভারতীয়কে সেফলি দেশে ফিরিয়ে আনা হয়েছে। এটা প্রমাণ করে যে দেশের মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাপারটা শুধু তেল বা নাগরিকদের ফিরিয়ে আনার মধ্যেই সীমাবদ্ধ নেই, অন্যান্য জরুরি দিকগুলোও দেখা হচ্ছে। যেমন ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট অনাজ মজুদ আছে। পাওয়ার সাপ্লাই ঠিক রাখতে পাওয়ার প্লান্টগুলোতে যথেষ্ট কয়লা মজুদ রাখা হয়েছে।
দেশের সুরক্ষার জন্য সমস্ত এজেন্সি হাই অ্যালার্টে আছে, আর পুরো সিচুয়েশনটা ডেইলি মনিটর করার জন্য একটা স্পেশাল টিমও কাজ করছে। তো দেশের ভেতরের প্রস্তুতি তো হলো, এবার চলুন আবার একটু বড় ছবিটার দিকে তাকানো যাক। এর সংকটে ভারতের ডিপ্লোম্যাটিক পজিশনটা কিন্তু বেশ জটিল, বেশ ইন্টারেস্টিং। ভারতের জন্য চ্যালেঞ্জটা হলো এই ঝামেলার মধ্যে যে দেশগুলো আছে, যেমন ইসরায়েল, ইরান বা মিডল ইস্টের অন্যান্য দেশ, তাদের সবার সঙ্গে ভারতের বেশ ভালো সম্পর্ক। ফলে ভারতের পক্ষে কারো একদিকে ঝুঁকে পড়াটা প্রায় অসম্ভব। এটা একটা ডিপ্লোম্যাটিক টাইট অফ ওয়াকের মতো। তো ভারতের অফিসিয়াল স্ট্যান্ডটা কি? ভারত এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে, বারবার ডায়লগ আর ডিপ্লোমেসির কথা বলছে, কমার্শিয়াল জাহাজের উপর অ্যাটাককে একদমই মানা যায় না বা আনঅ্যাকসেপ্টেবল বলেছে, আর সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে, মানে একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করছে। আর ভারতের এই ব্যালেন্সড অবস্থানটা প্রধানমন্ত্রীর এই কথাতেই একদম পরিষ্কার হয়ে যায়, যেখানে তিনি বলেছেন ভারত সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি সমাধান চায়। সুতরাং পুরো আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? সরকারের তরফ থেকে যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা খুব সিম্পল। আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু প্রস্তুত থাকতে হবে। প্রিপেয়ার্ডনেস, নট প্যানিক, এটাই হলো মূল মন্ত্র। শেষ করার আগে একটা বড় প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজকের এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, যেখানে সবকিছু একে অপরের সাথে জুড়ে আছে, সেখানে হাজার হাজার মাইল দূরে শুরু হওয়া একটা ক্রাইসিসের জন্য আমরা ব্যক্তি হিসেবে এবং দেশ হিসেবে কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে পারি, এটা কিন্তু ভাবার বিষয়।